বলবো তোমরা অবশ্যই আসবে এখানে, কিন্তু আসলে তোমাদের মন ভরে যাবে একদম। তোমরা কি জানতে চাও? হাতে একদম সময় নেই, কিন্তু এক রাত দুদিনের মধ্যে এমন একটা জায়গা থেকে ঘুরে আসবো যেখানে পাহাড়, ঝর্ণা, লেক সমস্ত কিছু রয়েছে, আর এই বর্ষার মরশুমে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, একদম পারফেক্ট ব্লগ কিন্তু এই বর্ষার জন্য। আবারও বেরিয়ে পড়লাম আমরা একটা নতুন ভ্রমণের কাহিনী নিয়ে। এইবারে অবশ্য এক রাত দুদিনের একটা ঠিকানা নিয়ে তোমাদের সামনে আসছি। এই বর্ষায় তোমরা এক রাত দুদিনে কোথায় গেলে পাহাড়, লেক, ঝর্ণা সব কিছু একসাথে পাবে, সেরকমই একটা জায়গার খোঁজ নিয়ে তোমাদের সামনে আসছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। 1 2 3 3 7 দেখো আমাদের দিয়ে দিয়েছে নম্বরে, যে দিয়ে দিয়েছে। এখন আমাদের ট্রেন আসবে, আমাদের ট্রেনের নাম হচ্ছে জেইউ এক্সপ্রেস, জেইউ এক্সপ্রেস। তো এইটার নামটা, এইটাতে আমরা কোনোদিনও অ্যাভেল করিনি। হ্যাঁ, এইবার আমরা ফার্স্ট টাইম করছি। আর আমরা যাচ্ছি হচ্ছে ধানবাদ। আর ধানবাদে যাচ্ছি, কোথায় কি করব, কোন হোটেলে উঠবো, কি করব, সমস্ত তোমাদের এই ভিডিওতে কিন্তু ইনফরমেশনটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো আর একটু পরে তোমাদের সব ইনফরমেশন দিতে থাকবো। এখন পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু আসেনি। তো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি এবারে ধানবাদ। তো ধানবাদের জন্য আমরা ধরবো এখান থেকে হাওড়া জেইউ এক্সপ্রেস। আরও স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি তোমাদের ডিটেলস, আর কোন কোন ট্রেনে তোমরা যেতে পারো ধানবাদ। তো আমি এসে গেছি এখন হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন এসে গেছে 12307 হাওড়া জেইউ এক্সপ্রেস, যেটা হচ্ছে হাওড়া যোধপুর এক্সপ্রেস। অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছি, দেখাচ্ছি, এখনো গেট খোলেনি। তো গেট খুলুক, তারপরে আমরা ঢুকবো। ট্রেনের ভেতরটা কিরকম সব তোমাদের সাথে শেয়ার করছি। এই ট্রেনটা রাত্রি 11টা 20-তে এখান থেকে ছাড়ছে হাওড়া থেকে, আর ধানবাদে ঢোকাবে হচ্ছে 3টে 20। এটাই এখনো টাইম রয়েছে, তারপরে জানি না ডিলে করবে কি করবে। তো চলো, ট্রেন এসেছে, এবার আমরা ওপরে উঠবো, মানে ভেতরে ঢুকবো। আই মিন তো দরজা খুলে দিয়েছে ট্রেনের। এবার আমি লাগেজ ফাগেজ অলরেডি রেখে দিয়ে চলে এসেছি। একটু বাইরেটা এখন ঘুরবো, কারণ অনেকটা টাইম আছে। এখন সবে 11টা বাজে, এখনো 20 মিনিট পর ট্রেন ছাড়বে। তো তার জন্য এখন একটু বাইরে ঘোরাফেরা করছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ট্রেনটা কিরকম। ট্রেনের ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, একদম মানে যে সিট ফিট গুলো রয়েছে একদম দেখে তো মনে হচ্ছে বেশ নতুন নতুনই। তো তোমাদেরকেও দেখাবো কিরকম। এই যে দেখো, S4 আমাদের এইদিকে পড়েছে। 11টা বাজে, ঠিক আছে, 11টা 20 ট্রেন। মা বলছে হুইসেল দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে। বললাম হ্যাঁ, 20 মিনিট আগেই ছেড়ে দেবে। এটা ইন্ডিয়ান রেলওয়ে, 15 মিনিট লেটে ছাড়বে, তবু আগে ছাড়বে না। তো ট্রেনে উঠে দেখলাম ট্রেনটা বেশ কিন্তু পরিষ্কারই ছিল। সিট থেকে শুরু করে চার্জারের ব্যবস্থা রয়েছে, একটা মিরর রয়েছে, সুন্দর ব্যবস্থা। আর একদম কিন্তু সিট থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিনই ছিল। তোমাদেরকে একবার আমি বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ডাস্টবিনেরও জায়গা রয়েছে, বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। তো বাথরুমটা বলবো মোটামুটি, সেরকম যে খুব একটা পরিষ্কার তা না, বাট ঠিক আছে। কিছু ঘন্টা থাকার জন্য ঠিক আছে, 3-4 ঘন্টা মোটামুটি আমাদের ট্রেনে থাকতে হবে। তো তার জন্য ঠিক আছে, জাস্ট রাতটুকুনি। ভোরবেলাই আমরা পৌঁছে যাব ধানবাদ স্টেশন। বলছি যে আমরা তো অনেক রাত্রে আমাদের ট্রেনটা যাবে, 11টা 15-তে আমাদের ট্রেনটা ছাড়বে, 11টা 20-তে। আচ্ছা, তো আমাদের অলরেডি আমরা বাড়ি থেকে ভাত টাত খেয়ে চলে এসেছি। তো এখন মনে করছি আমাদের কিছু খাওয়া দাওয়া হবে, ওই টুকটাক হয়তো শোয়ার সময় একটা বিস্কিট খাই বা কিছু খাই, এটা করব। আদারওয়াইজ কিন্তু এখন কিছু খাবো না, একদম চাইলে ব্রেকফাস্ট করবো আর জল খেয়ে থাকবো মনে করেছি। আর দেখতে দেখতে ছেড়ে দিল আমাদের ট্রেন কিন্তু ছেড়েছিল একদমই রাইট টাইমে। এইবারে বলে দিই আমরা কেন রাতের ট্রেন নিলাম। তো রাতের ট্রেন নিলে একদম ভোরবেলা পৌঁছে গেলে এক রাত দুদিনের ট্রিপেতে কিন্তু তোমরা অনেকটা হাতে সময় পেয়ে যাবে। এছাড়াও সকালের অনেক ট্রেন আছে যেগুলো আমি তোমাদেরকে আগেই স্ক্রিনে মেনশন করেছি, সেইগুলোও তোমরা যেতে পারো, কিন্তু তাতে সময়টা কিন্তু তোমরা কম পাবে। এখন ট্রেনে বসে আছি, আমাদের নেক্সট যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে বর্ধমান। তো বর্ধমান এত রাত্রিবেলা করলে তো নামা যাবে না, দেখানো যাবে না। তো তোমাদেরকে বলে দিলাম আমাদের কিন্তু ডাইরেক্ট গিয়ে থামবে হচ্ছে বর্ধমানে। একদম ট্রেনের সময় মোটামুটি শুয়ে পড়েছি।
2:16 বাজে আমরা এসে পৌঁছলাম হচ্ছে আসানসোলে। আসানসোলে এখন এখানে সকালে চা খাচ্ছে। এই দেখো টিটি এসে গেছে, চেক করছে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। একদম 3:10 বিফোর টাইমে কিন্তু ট্রেন পৌঁছে দিল আমাদের ধানবাদ স্টেশনের। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে ধানবাদ স্টেশনে। অনেক বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে, এক্সপেকটেশনের বাইরে একেবারে 3:10-এ ঢুকিয়ে দিয়েছে ধানবাদ স্টেশনে। আমাদের টাইম ছিল হচ্ছে 3:20-তে ঢোকার, বাট 3:10-এতেই ঢুকিয়ে দিয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো ইন্ডিয়ান রেলওয়েজের উপরে। তো এবারে দেখি এখন মানে হোটেলে যাওয়া যাবে কিনা, নাকি এখন ওয়েটিং রুমে একটুখানি থাকবো, থেকে একটু ভোর হতে বেরিয়ে যাব সেটা দেখি। স্টেশনের বাইরে গিয়ে দেখি যদি কোনো টোটো বা অটো পাই তাহলে সেটা তারপরে হোটেলে যাব, আর নয়তো একটুখানি ওয়েট করে যাবো ওয়েটিং রুমে, তারপরে বাইরে যাব। তো ওয়েটিং রুমেরও কী সিস্টেম আছে কী আছে সব তোমাদের সাথে যদি থাকি তাহলে শেয়ার করছি। ঘড়িতে বাজে তখন 3:15 থেকে 3:20, কিন্তু দেখো স্টেশনের বাইরেই তোমরা গাড়ি থেকে শুরু করে সমস্ত কিন্তু পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বাট এখানে স্টেশনের বাইরেই ওনাদের কিন্তু ইউনিয়ন রয়েছে গাড়ির। তো আমি বলবো এইখান থেকে না উঠে তোমরা একটু স্টেশন থেকে বেরিয়েই তোমরা প্রচুর গাড়ি, প্রচুর টোটো পেয়ে যাবে। তোমরা সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নাও 4টে স্পট ঘোরার ফার্স্ট ডেতে। হ্যালো, গুড মর্নিং ফ্রম ধানবাদ। রাত্রিবেলা না, একদম ভোরবেলায় হোটেলে এসে পৌঁছানোর পর আর ব্লগ করা হয়নি, কারণ সবার বিফোর টাইমে ছিল আমাদের ট্রেনটা। হ্যাঁ, সেটা আমি বলে দিয়েছিলাম অলরেডি। আর আমাদের একদম শরীর ছেড়ে দিয়েছিল বলে ঘরে ঢুকে একটা টানা ঘুম মেরেছি। এখন অলরেডি আমি ঘুমিয়েছি। তো 9:30 বাজে এখন সকালবেলা। এখন আমরা বেরোলাম, এবারে যাব সাইট সিন করতে। এই ধানবাদ থেকে কোন কোন সাইটগুলো তোমরা ঘুরতে পারবে ফার্স্ট ডেতে সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর কোন হোটেলে থাকছি, কী প্রাইস, সেইগুলো রিভিউ সব কিছু শেয়ার করব। ওইগুলো লাস্টে শেয়ার করে দিচ্ছি। চলো আপাতত যাই, ব্রেকফাস্ট করবো। আমরা প্রপারভাবে দেখিয়ে দেবো। আপাতত চলো আগে ফার্স্টে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পর আমরা যাবো সাইট সিনে। তো চলো সেটা দেখি কোনটা যাব। ওটাই, গাড়ি ঠিক করে তারপরে আমরা যাব। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি, সব আস্তে আস্তে সব ডিটেল শেয়ার করবো। তো টোটো বুক করে নিলাম। টোটো বুক করে আজকে আমরা যাব ভাটিন্ডা ওয়াটারফলস, তুপচাচি লেক আর রামরাজ মন্দির। তো এটাই থাকবে আজকে আমাদের ফার্স্ট ডে ট্রিপ। এই স্পটগুলো দেখে নেওয়ার আগে সকালবেলা করে নিলাম আমরা এই দোকান থেকে ব্রেকফাস্ট। আর সত্যি কথা বলতে গেলে এই দোকানের কচুরি জাস্ট মুখে লেগে থাকার মতন। যেরকম ক্রিস্পি কচুরি সেরকম তার তরকারি, আর জিলিপিগুলো জাস্ট অসাধারণ। তো আমি যাচ্ছিলাম এখন আমরা ভাটিন্ডা ওয়াটারফলসে, কিন্তু তার আগে যেতে যেতে যেটা কয়লার খনি এখানে, সেখানে দাঁড়িয়ে গেলাম। তো ওটা দেখার জন্য চলো তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম দেখতে বিষয়টা। তো রাস্তায় যেতে যেতেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে কোল মাইন। আর ধানবাদের কিন্তু সব থেকে ফেমাস জিনিসই হচ্ছে এই কোল মাইন। তো যেতে যেতেই ফার্স্টেই রাস্তায় তোমরা পেয়ে যাবে একটা কোল মাইন। তো সেখানেই একটুখানি আমি হল্ট নিয়ে তোমাদের সাথে আগে শেয়ার করে দিচ্ছি এই কোল মাইনটার পুরো দৃশ্যটা। আর দেখো তখন কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো এটা ছিল হচ্ছে গোধারকা কোল মাইন। তো সেখানেই আমরা এসছিলাম। তো চলো এটা যেতে যেতে, বেসিক্যালি এটা ভাটিন্ডা ওয়াটারফলসে যেতে যেতে মাঝখানেই পড়ে, রাস্তাতেই পড়ে, তার জন্য এটা দেখে নিলাম। যে ড্রাইভার দাদা ছিল বললো এখন যে ধোঁয়া বেরোচ্ছে নিচ নাকি এখন প্রচণ্ড গরম হয়ে গেছে, তার জন্য এখন ধোঁয়া ফোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও এটা দেখে নিতে পারো, এটা রাস্তাতেই পড়বে যাওয়ার পথে। তো চলো এবারে যাই ভাটিন্ডা ওয়াটারফলসে। চলে এসছি এখন ভাটিন্ডা ওয়াটারফলসে। চলো, আর এখন তো বর্ষাকাল, তো একদম ফুলে ফুলে উঠেছে, দূর থেকে একদম আওয়াজ শোনা যাচ্ছে। মোটামুটি ধানবাদ থেকে এটা ওই অ্যারাউন্ড 17 কিলোমিটারের মতন পড়ে।
আর সময় ওই 1 ঘন্টা, মেরে কেটে ওই 1 ঘন্টাই লাগে। তো আমরা তো রাস্তায় আস্তে আস্তে একটু ব্রেকফাস্ট করেছিলাম, তার জন্য একটু বেশি টাইম লাগলো, এই 10-15 মিনিট এক্সট্রা লেগেছে। মোটামুটি 1 ঘন্টার ভেতরে তোমরা ভাটিন্ডা ওয়াটারফলসে পৌঁছে যাবে। এবারে চলো আস্তে আস্তে নিচে নামছি, তোমাদেরকেও দেখাচ্ছি। অসাধারণ লাগছে, কারণ এই বর্ষাতেই বেসিক্যালি এই ওয়াটারফলসগুলোতে আসলে মেন মজাটা পাওয়া যায়। তো চলো। চলো, আর এখানে এই দেখো এইরকম করে স্লিপারই আছে, অনেকটা স্লিপার। চলো দেখো কি সুন্দর দুর্ধর্ষ। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই। দেখো এখানে না এইসব জায়গাতে লোকাল, এই জায়গাগুলো স্পটগুলো দেখছে না, এই যে এইসব জায়গায় না লোকাল লোকেরা পিকনিক করতে আসে। ও কত লোক এসছে, আর এইটার থেকে দেখো কতটা হাইটে নিচুতে, ওই দেখো। আর ওই দেখো একটা পার্ক। আর দেখো এইখানে এসে জলগুলো জড়ো হচ্ছে, আর এখান থেকে ওই দিকে পাস হয়ে যাচ্ছে, এই দেখো জলগুলো। দেখতে পাচ্ছ বিভৎস সুন্দর, বিভৎস সুন্দর। তোমরা অবশ্যই আসবে এখানে, কিন্তু আসলে তোমাদের মন ভরে যাবে একদম। আর গরমকালে অবশ্যই এসো না, শীতের দিকে আসলে তাও জল অনেকটা থাকে, তবে বর্ষাকালে সত্যি দেখবার মতন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখো দারুণ সুন্দর। এটা দিয়ে দেখো সোজা রাস্তা গেছে, এই দেখো ওই দেখো একটা পার্ক আছে, ওই যেখানে পার্ক আছে। এখানে একটা মন্দিরও রয়েছে। আর এটা হচ্ছে দেখো একটা শিবলিঙ্গ রয়েছে, বহু বছরের পুরনো একটা শিবলিঙ্গ। ভাটিন্ডা ওয়াটারফলস তো দেখা হয়ে গেল, এবারে কোথায় যাওয়া যায়? এবারে আমরা যাব হচ্ছে তুপচাচি লেকে। চলো, সেখানকার দৃশ্যটাও অসাধারণ। তো তুপচাচি লেকে ঢুকতে গেলে কিন্তু ফার্স্টে এরকম চেকপোস্টে ফার্স্টে তোমাদের 30 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হবে। আর যখন আমরা ঢুকেছিলাম দেখো কি মাত্রায় তখন বৃষ্টি পড়ছে, আমরা টোটো থেকে নামতেই পাচ্ছিলাম না, বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় ছিলাম। জাস্ট ওয়েট করছিলাম টোটোর মধ্যে। আমরা যখন এসছি ফাটিয়ে বৃষ্টি হচ্ছিল, আর দেখো এখন পুরো ধোঁয়া, চারিদিকটা ফাটাফাটি লাগছে, একটা অন্য রকমের, পুরো কমপ্লিটলি অন্য রকমের ভিউ। ওহো, আর এইটা হচ্ছে কিন্তু পরেশনাথ মন্দিরের পাহাড়ের পুরো রেঞ্জটা, এই রেঞ্জটা দিয়ে পুরো এই লেকটা ঘেরা। আর এখানে হচ্ছে 7খানা গেট আছে, বুঝেছো? বর্ষাকালে যে জলটা ছাড়ে ঠিক এইখানটা থেকে তোমাদের দেখাচ্ছি, 7খানা গেট আছে, এই গেট দিয়ে জল ছাড়ে। আর কত গরুর পাল যাচ্ছে দেখ লাইন দিয়ে, এটার আবার শিং আছে, মনে হয় সরে যা, কাঁদছে গরুটার গাছ। আর এই দেখো জলের মধ্যে বেলুন বল সব কিছু ভাসছে। আর যেরকমটা তোমাদের বললাম, বৃষ্টি হওয়াতে যেন লেকটার শোভা যেন আরও বেড়ে গেছে। দেখো এক সাইডে যেমন লেক, তেমনই আরেকটা সাইড তোমাদের দেখাচ্ছি। দেখো আরেকটা সাইডে যেন পুরো গ্রিনারি, মানে একটা সাইডে লেক আর একটা সাইডে পুরো গ্রিনারি, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। তোমরা কিন্তু এসো এখানটাতে। বলতে মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে। মিস্টার ব্যানার্জি এখন আসতে পারেননি, আসছেন। দেখো চারিদিকটা দেখো, অপূর্ব সুন্দর। এই হচ্ছে গেটটা। এই দেখো গেটগুলো,
7খানা গেট, আর এইখান দিয়ে জল ছাড়ে। এখন মানে সেই অবস্থাতে নেই জল। এই দেখো গেট, গেটের উপরে উঠে দেখো ফটো তুলছে, দেখেছো? এবারে তোমাদেরকে বলে দিই, ভাটিন্ডা ওয়াটারফলস থেকে এই তুপচাচি লেকের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 36 কিলোমিটার। আসতে তোমাদের গাড়িতে পড়বে প্রায় ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মতন সময় কিন্তু লাগবে। আর ধানবাদ থেকে যদি ডিরেক্ট আসো তাহলে কিন্তু তোমাদের ওই 45-50 মিনিটসের মতন সময় লাগবে। ঠিক লেকের পাশে একদম বজরং বলির মন্দিরটা নিচে, আর ঠিক এই রাস্তাটা দিয়ে উত্তম কুমারের বাড়ি। চলো আমরা এখন উত্তম কুমারের বাড়িটা দেখবো। তুপচাচি লেক থেকে মহানায়ক উত্তম কুমারের বাসস্থানের কিন্তু ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 2 থেকে 3 মিনিট। অনেক সময় কিন্তু গাড়ি ড্রাইভাররা এই জায়গাটা নিয়ে যায় না, কিন্তু তোমরা কিন্তু মনে করে কিন্তু এই জায়গাটাতে এসো আর ড্রাইভারদেরকে বলো, তাহলেই কিন্তু ওরা নিয়ে আসবে। তো প্রায় তখন ঘড়ির কাঁটায় 3টে বেজে গেছে। তো এবারে খেতে হবে আমাদের লাঞ্চ। তো তুপচাচি লেক থেকে বেরিয়েই কিন্তু সামনে হাইওয়েতে শানে পাঞ্জাব বলে একটা ধাবা রয়েছে, যেখানে কিন্তু তোমরা ইজিলি দুপুরের লাঞ্চ সেরে নিতে পারো। আর লাঞ্চ সারার আগে তার আগে একটা জিনিস বলি, এই শানে পাঞ্জাবের ধাবাটার ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু খালি বলি। দেখো ভেতরটা কিন্তু সাজিয়েছে অসাধারণভাবে। দেখো ভেতরে সমস্ত গাছ দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে যেন এটা একটা পার্ক, লিটারালি পার্ক মনে হচ্ছে, কোনো ধাবা বলে আমার কিন্তু মনে হয়নি। চারিদিকটা দেখো গাছ দিয়ে সাজিয়েছে। ইনফ্যাক্ট অনেক ছোট ছোট স্ট্যাচু রেখেছে, মাঙ্কি স্ট্যাচু, যেরকম হর্সের স্ট্যাচু। বাচ্চারা যারা আসবে তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে, তাদের খেলাধুলার পক্ষে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট দেখো সামনে বাইকের একটা মডেল রেখেছে, তার আগে ছোটোখাটো একটা জলেরও জায়গা রেখেছে। মোটমাট ওভারঅল কিন্তু খুব সুন্দরভাবে এই শানে পাঞ্জাব ধাবাটা কিন্তু সাজিয়েছে। এটা কিন্তু তুপচাচি লেক থেকে বেরোলেই সামনেই একদম তোমরা পেয়ে যাবে এই শানে পাঞ্জাব ধাবা। ওখানে কিন্তু শানে পাঞ্জাব ধাবার অনেকগুলোই ব্রাঞ্চ আছে, এই হাইওয়ের ওপরই অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো খাবারের রিভিউ তো দেবো, এরপরে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ভেতরটা, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর বলে রাখি এখানে কিন্তু আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, ইনডোরও রয়েছে। আউটডোরে তোমাকে একদম ধাবা স্টাইলে যেরকম খাটিয়া যেরকম পেটে দেয় সেরকমভাবে পেতেও খেতে পারো তোমরা। আমরা খেতে পারিনি, তার কারণ আমরা যখন গেছিলাম প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছিল তুপচাচি লেক থেকে বেরোনোর পরেই, তার জন্য আমরা ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্টেই প্রেফার করলাম। আর এইটা হচ্ছে দেখো ইনডোরের অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি লাগছে, অসাধারণভাবে সাজানো। যেরকমটা বললাম এখানে কিন্তু এসি অ্যাভেলেবেল রয়েছে, বাইরেরটাতে এসি নেই। আর আজকে দুপুরের জন্য নিয়ে নিলাম হচ্ছে ভাত, তরকা, ডিম কারি আর ডাল, তার সাথে তন্দুরি রুটি। খাওয়ার কিন্তু টেস্ট ছিল অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ। তোমরা কিন্তু এসে এখানে খেতে পারো, তোমাদের খারাপ লাগবে না। আর তার সাথে তোমাদেরকে একটু মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা ওভারঅল আইডিয়া পেয়ে যাও এখানকার প্রাইস বা মেনু কীরকম আছে। আমি তো বলবো এখানকার খাওয়া কিন্তু প্রচণ্ড অ্যাফোর্ডেবল, একদম ঠিকঠাক রেঞ্জেই রয়েছে। তো তোমরা ট্রাই করতেই পারো এখানে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব। এবার বেরিয়ে যাওয়া হচ্ছে রাম মন্দিরে। রাম মন্দিরে চলো। আর দেখো লাঞ্চ করে বেরোনোর পর ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ করেছিল। এইটা কিছুই না, এটা জাস্ট ফার্স্ট টাইম ভিডিওটা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা নেক্সট আমাদের স্পট ছিল হচ্ছে রামরাজ মন্দির, সেখানে আমরা কিন্তু যেতে পারিনি আজকে। আমরা ক্যান্সেল করতে বাধ্য হই এরকম ওয়েদারের জন্য, কারণ প্রচুর জল জমে গেছিলো। তার জন্য আমরা হোটেল ফিরে আসি, আর পরের দিনকে আমরা যাব রামরাজ মন্দির। তো তার আগে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমাদের হোটেলটা আর রুম ট্যুরটা। আমরা ছিলাম হচ্ছে হোটেল ব্রিজ ভিউ, যেটা কিন্তু ধানবাদ স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 3 থেকে 4 মিনিটসের মধ্যেই তোমরা পৌঁছে যাবে। আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আমরা গিয়েছিলাম আজকে সকালবেলা বেড়াতে, আর আমি রুম ট্যুরটা দেওয়া হয়নি। তোমাদেরকে তখন বলেছিলাম না রুম ট্যুরটা দেবো, রুম ট্যুরটা আমাদের দেওয়া হয়নি। এই কারণে দেওয়া হয়নি, আসলে সকালবেলা অনেক ভোরবেলা তো এসে ট্রেনের থেকে নেমেছি, তখন এসে ওরা সব ঘুমিয়ে পড়েছে। আমি যদিও ঘুমাইনি, আমি যখন চান টান করে রেডি হচ্ছিলাম ওরা সব ঘুমিয়ে পড়েছে, তার জন্য রুম টুরটা দিতে পারিনি। এখন তোমাদের আমরা ঘুরে এসে এখন তোমাদের টুরটা দিচ্ছি। তো দেখো বিশাল বড় একটা ঘর, দেখতে পাচ্ছ বিশাল সাইজের ঘরটা, খুব বড়। আর আমরা নিয়েছি হচ্ছে 3 বেড। তার মধ্যে দেখো বালিশ, টাওয়াল, সাবুন টাবুন সব এগুলো দিয়েছে। আর এগুলো ব্ল্যাঙ্কেট দিয়েছে, বেসিক যেগুলো দেওয়ার। ওদিকে দেখো ব্ল্যাক পয়েন্ট ভর্তি রয়েছে, আর লাইট দেখো এতগুলো লাইট রয়েছে, এখানে রয়েছে, ওখানে রয়েছে, ওখানে রয়েছে। আর ওপর সিলিংয়ের উপরটা দেখো কারুকার্য করা রয়েছে, অল্প বিস্তর। হ্যাঁ, অল্প বিস্তর
কারুকার্য করা রয়েছে। আর এইদিকে রয়েছে দেখো বড় একটা টিভি, এদিকে রয়েছে বড় একটা এলজি টিভি, আর এখানেও রয়েছে কিন্তু প্লাগপয়েন্ট রয়েছে, বুঝতে পারছো? আর এখানে রয়েছে বড় একটা সেন্টার টেবিল, এখানেও মেসি করে রেখে দিয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হয়নি, খুব সুন্দর আমরা ঘোরাফেরা করেছি। ব্যাক করার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই মোটামুটি একটু ভিজেও দিয়েছি, সেই জন্য জামা কাপড় 3 দিনের জামা কাপড় বুঝতেই পারছো টাইম হয়ে গেছে। তো যাই হোক, আর বড় একটা মিরার রয়েছে, এই মিরারটা রয়েছে, আর এখানে একটা বড় সিংহাসনের মতন রয়েছে, এখানেও আমি ডাই করে রেখেছি। আর একটা বড় কভার রয়েছে, কভারটা আমি ইউজ করিনি, এখন ইউজ করতে পারিনি। এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর দেখো এখানে হচ্ছে বাথরুম। আর এই যে দেখো দরজার মধ্যে একটা হ্যাঙ্গার রয়েছে, কিন্তু এই যে হ্যাঙ্গারের মধ্যে জামাকাপড় রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, গরম জল রয়েছে, আর এই হচ্ছে বেসিন। আর এইটা দেখো, এটার মধ্যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা না, আর কি, হ্যাঁ এই হচ্ছে গরম জল ঠান্ডা জল করার এসে রয়েছে। আর ওদিকে শাওয়ার রয়েছে। এই হচ্ছে মোটামুটি ব্যবস্থাপনা। আর এইখানে দেখো বড় একটা জানলা রয়েছে, আর এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, এত সুন্দর হাওয়া আসছে সকালবেলা। এসি রয়েছে, তাও এসি চালাতে হচ্ছে না, বুঝেছো? আর এই যে দেখো, আমার একটু ভয় লাগে যে কি যেন বলে, দেখো নিম গাছ, ভর্তি গ্রিনারি, ভর্তি গ্রিনারি। আর আমাদের বারান্দার থেকে না পুরো মেন রোডটা দেখা যায়, তোমাকে দেখাবো। নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মডেলও রয়েছে এখানে, হ্যাঁ ওটাও দেখিয়ে দিচ্ছি। আর কি বলো তো, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের রুম ফেয়ারটা। রুম ফেয়ারটা তোমাদের বলেছিলাম সব কিছু শেয়ার করে দেবো, তো আমি বলে দিচ্ছি। এটা যেহেতু আমরা প্রিপেড নিয়েছি, আমাদেরকে একটু কনসেশন করেছে, বুঝেছো? তো এটার দামটা অনেকটাই ছিল, এটা আমাদের 1400 টাকা করে নিয়েছে, অনেকটা আমাদের ডিসকাউন্ট করে দিয়েছে। তো সেই হিসেবে দেখো সব কিছুই তো রয়েছে মোটামুটি ভালো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম ট্যুর, আর এই হচ্ছে ঘরের দাম। এই প্রাইসে আমরা পেয়ে গেছি, একদম স্টেশনের সামনে, জানো তো? এই স্টেশন থেকে 4 মিনিট কি 5 মিনিটের রাস্তা, এর বেশি না, বুঝতে পেরেছো? তো এর মধ্যে বড় তাও হেঁটে 4-5 মিনিট, হ্যাঁ হেঁটে কিন্তু। আর বাইরেটা তোমাদের দেবো, হোটেলের বাইরেটা তোমাদের দেখিয়ে দেবো। চলো, এই হচ্ছে আমার রুম ট্যুর। আমি বারান্দাটা শুধু তোমাদের দেখানি, বারান্দাটা দেখিয়ে দিচ্ছি। অনেক রুম আছে, 50 এগুলো রয়েছে, ওদিকে দেখো আর রয়েছে। আর এই হচ্ছে অফিস ঘর রয়েছে, দেখো। আর এইটা হচ্ছে আমাদের বারান্দা, দেখো খুব লাগছে থাকা, যেহেতু পুরোনো জায়গা তো ওই কয়লার গুঁড়ো আসে, সেই জন্য পুরো বারান্দাটা দেখো গ্লাস দিয়ে ঢেকে দিয়েছে, আর একটা শুধু উইন্ডো রেখেছে। আর রাস্তাটা দেখো কি সুন্দর। আর ওখানে না নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ইসে রয়েছে, স্ট্যাচু রয়েছে, কিন্তু এখন তোমরা দেখতে পাবে না, অন্ধকার, এখন শুধু ওই বেসটাই দেখতে পাবে। দেখো রাস্তাটা ভীষণ সুন্দর লাগবে, এখানে বসলেই টাইমটা কেটে যায়। গুড মর্নিং ফ্রম ধানবাদ, ডে 2 আজকে আমাদের। কালকে রাতে তোমাদেরকে ব্যালকনি থেকে ঠিক করে দেখাতে পারিনি ভিউটা কীরকম লাগছে, তো আজকে একদম সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি কীরকম লাগে ওপর থেকে হোটেলের। অসাধারণ বেশ লাগছে। তো এরপরে আমরা বেরোবো আজকের জন্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর ধানবাদ থেকে আজকে আমাদের সেকেন্ড ডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে রামরাজ মন্দির, তারপরে যাবো উশ্রী ফলস, তারপরে যাবো হচ্ছে মাইথন। মাইথনটা এই সাইডে পড়ে না, একটু অন্য সাইডে পড়ে, তাও আমরা মাইথনটাও যাবো, ওটাও কভার করবো। তো চলো, ভিডিওটা বেশি লেট না করে, অলরেডি 9টা বাজতে যায়, আমরা এখন বেরোচ্ছি, গাড়ি এসে গেছে, চলো বেরোচ্ছি, টাটা। अच्छा, दूसरा अगर आप बोलिएगा तो हम लेकर जाएंगे पारसनाथ हिल। अच्छा, उसके बाद उसी फॉल बगल में है क्या? नहीं, पारसनाथ थोड़ी सी दूरी में है। अच्छा, लेकिन रोड वही है ना, हमारा तो ट्रेन का टाइम है। ट्रेन आपका हो जाएगा। हम अच्छा, तो अच्छा। सब घुमा के वंदे भारत पकड़ाते हैं सब। अच्छा। वंदे भारत आपको जाइएगा। उसके बाद आपको मैथान कल्याणेश्वरी मंदिर घुमा देंगे। अगर बोलिएगा तो पंची डैम भी है बगल में। पंचायत डैम पे तो जाना ही पड़ेगा। पंची डैम है, पंची ना, हम लोग नहीं जाएंगे, हम हाँ।
नाम बता दीजिए। मेरा नाम है समीर, मेरा नंबर है 9386967763। আপনারা শুনে নিলে ওনার নাম্বারটা, যদি আপনাদের বেড়াতে হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট করবেন, এই দাদা আপনাদের গাড়ি দেবে, সমস্ত জায়গায় দাদাই ঘুরিয়ে দেবে, ভালো গাইড করে দেবে। কলকাতা से आते हैं ना हमारा। তো বেরিয়ে পড়লাম। আজকে আমরা ফার্স্টে দেখব রামরাজ মন্দির, তারপরে দেখব হচ্ছে উসরি ওয়াটারফলস, তারপরে যাব হচ্ছে মাইথন। তো এই তিনটে ঘোরার স্পট পুরো প্যাকেজটা আমাদের কিন্তু পড়েছে হচ্ছে 2500 টাকা। গাড়ি নিয়েছি আর্টিকা, বড় গাড়ি, 2500 টাকা কিন্তু পড়েছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে রামরাজ মন্দিরে। চলো তোমাদেরকে ভেতরটাতে নিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগছে, মানে ফাটিয়ে রোদ উঠেছে, মানে ওয়েদারটা আলাদাই লাগছে। ঠিক আছে, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, দারুণ লাগছে। তো মোটামুটি আমাদের ওই আধা ঘন্টা 35 মিনিটের মতন টাইম লাগলো গাড়িতে আসতে, এখান থেকে মানে ধানবাদ টাউন থেকে রামরাজ মন্দির অবধি। এই যে আমাদের দিদিমণি আসছেন। প্রচুর রোদ উঠেছে, ভালো লাগছে, ওটাই বললাম। দারুণ বেশি লাগছে না, কারণ গাড়ির ভেতরে এসি ছিল, আর বেরিয়ে একটু রোদ খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এদিকে পুরো জল হয়ে রয়েছে, দাও দেখাই। এই যে পুরো কাদা হয়ে রয়েছে চারিদিক। যে এইখানেও সামনেও একটা মন্দির টাইপের রয়েছে। আমরা ভেতরটাতে যাচ্ছি এখন। এই সামনেটাতে পৌঁছালাম। এরকম এই সাইডেতে দোকানও রয়েছে, প্লাস এখানে কচুরি, হ্যাঁ এখান থেকে পুজোও দেওয়া যায়, প্লাস এখানে কচুরিও বিক্রি হচ্ছে। এখান থেকে আমরা ভাবছি ব্রেকফাস্টটাও করে নেব। নিয়েছি এ বাবা, এই পা পুরো পুড়ে যাচ্ছে। ফার্স্টে পা ধোয়ার জায়গা রয়েছে, এখান থেকে পা ধুয়ে যেতে হবে। খুব সুন্দর। হোয়াইটের উপরে অনেকটা এরিয়া নিয়ে ভীষণ সুন্দর, প্রচুর বড় জায়গা নিয়ে। আর দেখো এই যে দেখো এটা পেতে এখানটা আসলেই মনে হচ্ছে কি মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে, আর এত ভালো লাগছে পুরোটা দেখো। আর অনেকটা জমি নিয়ে হচ্ছে, আর এখানে ফটো সমস্ত ফটো রেডি করছে যারা ফটো তুলছে। আর ওই যে দেখো কার্পেটটা পেতে দিয়েছে, এটা পেতে দিয়েছে যাতে রোদের মধ্যে পা দেওয়া যাচ্ছে না নিচটা, জানো তো, রোদের মধ্যে পা দেওয়া যাচ্ছে না, তার জন্য ওইটা পেতে দিয়েছে আসার জন্য। তো চলো তোমাদের ভেতরটা দেখাই। সত্যি ভালো লাগছে, তোমরা আসলে এই মন্দিরটা কিন্তু একদম অবশ্যই দেখবে। দক্ষিণে क्या करना होगा, तो सामने कराना होगा कि ऐसे पूजा करना होगा। সত্যি বলছি এখানটা এত ভালো লাগছে না, আর এই দিক দিয়ে না সমস্ত কিছু মানে হেঁটে গেলে পাটা গরম লাগছে, তার জন্য ওটা পেতে দিয়েছে। আর এই দিকটা দিয়ে ঠান্ডা, মানে যেটার মধ্যে শেড রয়েছে, এত ভালো লাগছে। সত্যি বলছি তোমরা এখানে আসলে পরে এটা কিন্তু অবশ্যই তোমরা এসো। শিবের মন্দিরও রয়েছে। আর এখন দেখি मिठाई बोलने के बार नहीं जाना है, मीठा होता है, वही राम मंदिर चढ़ता है। ऊपर कीजिए কৃষ্ণ রাম মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখো কি সুন্দর জল, পা ধুয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ভীষণ সুন্দর গো মন্দিরটা, তোমরা আসলে অবশ্যই ভিজিট করো। এখানে বসে ছোলা বাটারা খেয়ে দিলাম, আর ছোলাগুলো গরম গরম দিচ্ছে, বেশ খুব সুন্দর। শসা দিয়ে, আচার দিয়ে, আমের আচার দিয়ে, আর হচ্ছে ছোলা দিয়ে করেছে, ভীষণ ভালো। আমাদের চানা মোটা মোটা ওইটা দিয়ে করেছে।
পুরো নিরামিষ। পুরো নিরামিষই, পেঁয়াজ রসুন কিছু নেই। মন্দির যেহেতু, মন্দিরে যদি পেঁয়াজ রসুন দেয় ফাইন হয়ে যাবে, 5000 টাকা ফাইন। না খাওয়ার জন্য ভালো হলো মন্দিরে। এখানে যদি কেউ যদি আমিষ ইউজ করে 5000 ফাইন। তো দেখা হয়ে গেল আজকে আমাদের ফার্স্টেই রামরাজ মন্দির, যেটা আমরা কালকে যেতে পারিনি কারণ ওয়েদার খুব খারাপ ছিল বলে। আর আজকে দেখতে পাচ্ছ ওয়েদারটা অসাধারণ ছিল, তো আমাদের যেতেও কোনো অসুবিধা হয়নি। আর সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে দর্শন হয়েছে কিন্তু। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে উসরি ওয়াটারফলসে। তো দেখো যেতে যেতে এইটা একটা অসাধারণ দৃশ্য চোখে পড়লো, তো সেটা তাই জন্য ক্যাপচার করে নিলাম। তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে উসরি ওয়াটারফলসে গিয়ে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে উসরি ওয়াটারফলসে। মোটামুটি রামরাজ মন্দির থেকে এখানে আমাদের লাগলো 1.5 ঘন্টার মতন প্রায় টাইম লাগলো উসরি ওয়াটারফলসে আসতে। আর ওয়েদারটা না ভীষণ ভালো, দেখো পুরো মেঘলা হয়েছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দিনের মতন যদি বৃষ্টি হয় তাহলে দুমদাম করছে, তাহলে চলো আপাতত দেখিয়ে দিই, তারপরে চলো হ্যাঁ যাওয়া যাক। আমরা রাস্তাটা পার হচ্ছি, এদিক দিয়ে চলো দেখাচ্ছি, দাঁড়া। রাস্তাটা পুরো ক্লিন, দারুণ রাস্তাটা মনে হয় একদম নতুন হয়েছে, অসাধারণ রাস্তা। চলো যাই। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে বসার সিট রয়েছে, দোলনা ফোলনা রয়েছে, এখানে খেলতে ফেলতেও পারবে বাচ্চারা যারা আসবে। তো এখানে একটু চাটফাট, মুড়ি মাখা এগুলো বিক্রি হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে ভিউ পয়েন্ট। সাইডটা দিয়ে নাবার রাস্তা আছে, এই যে নাবার রাস্তা আছে। আর এই হচ্ছে তোমার উসরি ফলস, দেখো ওয়াও, না বললেই নয়। তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি। আর আমার দেখো চন্দন লাগিয়ে দিয়েছে। আর এই যে চলো, কি অবস্থা দেখো, কোথায় গিয়ে বসেছে। পড়ে গেল। কি সুন্দর লাগছে দেখো এই উসরি ওয়াটারফলস। কিন্তু তার সাথে একটা জিনিস বলি, এই জায়গাতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয়। তো এনজয় করা খুবই ভালো, বাট সেটা একটা কিন্তু লিমিটে রেখে এনজয় করা ভালো। কারণ দেখো যারা একদম সামনে গিয়ে বসে রয়েছে সেটা কিন্তু খুব একটা উচিত না, সেটা কিন্তু যথেষ্ট রিস্ক। তো এনজয় করা ভালো, একটু সাবধানে এনজয় করলে সেটা বেশি ভালো হয়, যেটাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকবে আর কি। তো যাই হোক, তো তোমাদের সামনেই দেখলাম একজন পড়েও গেল স্লিপ খেয়ে, কিন্তু জায়গাটা খুব স্লিপারি। আমাদের উসরি ফলস দেখা হয়ে গেল। চলো এবার ধুমধাম করে মেঘ ডাকছে, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসি। নাহলে না এখান থেকে গাড়িটা অনেকটা দূরে আছে রাস্তার উপরে, তো না গেলে না ভিজে যাবো জানো। পার্ক আছে, বাচ্চারা আসলে না বাচ্চাদের কোনো অসুবিধা হবে না জানো। তো উসরি ওয়াটারফলস দেখার পর এবারে আমরা যাচ্ছি হচ্ছে মাইথনের উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা উসরি ওয়াটারফলসের দিকে যাচ্ছি তখন কিন্তু ওয়েদারটা খুবই খারাপ করে গেছিলো, বিদ্যুৎও চমকাচ্ছিল। বাট ওখান থেকে যেই বেরোনোর পরই কিন্তু টোটালি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল, অন্য টাইপের হয়ে গেল। তো যাই হোক চলো এবারে আমরা যাচ্ছি মাইথন, যেটা কিন্তু এই সাইডে পড়ে না, ওইটা কিন্তু মাইথনটা কিন্তু একদম অন্য সাইডে পড়ে। তো তাও আমরা যখন এখানে এসছি তো মাইথনটা কভার করবো না, এটা তো হয় না, তো তার জন্য আমরা মাইথন যাচ্ছি। তো আমরা চলে এলাম মাইথনে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা যদি ধানবাদ থেকে আসতে চাও মাইথন, তাহলে তোমাদের ওই অ্যারাউন্ড 1 আওয়ারের মতন লাগবে, ওই 43-44 কিলোমিটার অলমোস্ট, ওকে। আর আমরা যেহেতু এসছি উসরি ফলস থেকে, তার জন্য আমাদের একটু বেশি টাইম লেগেছে, ওই 75-76 কিলোমিটারের মতন লাগে উসরি ফলস থেকে। তো আমাদের টাইম পড়েছে 1.5 ঘন্টার মতন, ঠিক আছে। তো গাড়ি ভাড়া কী নিয়েছে কী নেয়নি সেটা তো আমরা লাস্টে ডিটেলস বলে দিচ্ছি। এই 3টে স্পট ঘোরার জন্য কত টাকা নিয়েছে আজকের জন্য সেটা ডিটেলসটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। বাট তার আগে আমরা এই জাস্ট এসে এখানে রিচ করলাম। এবারে বোটিং করার জন্য দেখো কতগুলো ঘাট আছে, সেই ঘাটগুলো তোমাদের দেখাচ্ছি আর কত প্রাইস নিচ্ছে বোটিং করার জন্য সেটাও তোমাদেরকে শেয়ার করছি। চলো। আর এখানে পার্কিং করতে পারবে, এখানে সব পার্কিংয়ের জন্য গাড়ি রেখেছে। এদিকে প্রচুর ফুড স্টল রয়েছে, খাবারের জায়গা, আইসক্রিম, পাপড়ি চাট,
স্ন্যাক্স সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, বাবু বোটিং ঘাট। কত করে প্রাইস দিচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটার ভিতরে যাবো, আসো। এখানটা না সিঁড়ি দিয়ে নামতে হবে, দেখো। জল পড়েছে তো, বৃষ্টি হয়েছে, পুরো স্লিপারি হয়েছে। তোমরা যখন আসবে খুব সাবধানে যেতে। খুব স্লিপারি আছে, খুবই স্লিপারি, স্লিপ খাচ্ছে। এই যে তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি কত কি পড়বে। তো এখানে টিকিট না হলে কিন্তু এই গেটগুলো খুলবে না, তোমাদের টিকিট লাগবে তারপরেই গেট খুলবে। আর এই যে তারপরে এখানে এই সিঁড়ি দিয়ে নামলে পরে সব নৌকা বিহার। মোটর বোটে ঘুরবেন তো 100 টাকা পার হেড আছে, তারপরে পুরো পিছন থেকে রাউন্ড করে গেটটা দেখে নিন। আচ্ছা, আর এমনি ইসেতে নৌকায় 6 জন আগে লাগে 400 টাকা, তাও লক গেট দেখে নিয়ে আছে। ছোট টাপু যাও 500 টাকা, ওখানে নামতে হবে। আচ্ছা, তোমরা শুনে নিলে, লক গেট পর্যন্ত যে নৌকাটা যাবে সেটা হচ্ছে 6 জন করে নিলে কত করে দিচ্ছে বলছো? 6 জন করে 400 টাকা। 400 টাকা লক গেট, বুঝেছো? এখানে কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। আর এখানে বৃত্তান্ত তোমরা পজ করে পরে দেখে নিও। এবারে তোমাদের বলে রাখি, আমরা ছিলাম কিন্তু এতক্ষণ ঝাড়খণ্ডের সাইডে, তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাইডে। তো দুটো আলাদা কিন্তু সাইড। তো আমরা যেহেতু যেই জায়গাটাতে এবারে দুপুরে লাঞ্চ করতে যাব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্টে পড়ছে, তো তার জন্য এখানে কিন্তু পারমিট দিতে লাগে। তো এখানে পারমিটের চার্জ হচ্ছে 200 টাকা করে পারমিট নিচ্ছে। তো ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলের সাইডে যাওয়ার জন্য আমরা ওখানে লাঞ্চ করব, আবার এই যে দেখতে পাচ্ছ এখানে চেকপোস্ট, আবার আমরা ব্যাক করবো এই রাস্তা দিয়ে। চলে আসলাম, এটা হচ্ছে মাইথন যুববাড়ি। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হব, তারপরে চলে যাব স্টেশনে। চলো দেখো, এখানে থাকার জায়গাও আছে, খাওয়ার জায়গাও আছে। তো হোটেল শান্তিনিবাসে খাওয়ার জন্যই আমরা বেসিক্যালি ওই পার থেকে এই পারে এলাম। আর এটা হচ্ছে হোটেল শান্তিনিবাসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাবার নিয়ে নিয়েছিলাম খুবই সিম্পল, তার কারণ যেহেতু আমাদের সন্ধেবেলা আজকে ট্রেন রয়েছে, তো তার জন্য একটু হালকা খাবারই আমরা খেলাম দুপুরবেলা। ভাত খেতে অলরেডি বসে গেছি, আমরা ভাত খেতে অলরেডি বসে গেছি। দেখো, ভাতের সাথে আজকে একদম সেট পিসে নিয়েছে, অনেক দূরে যেতে হবে, তার জন্য ডাল, ডিমের অমলেট, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মানে চিকেন দিয়ে করে দিতে, বুঝতে পেরেছো? আর এটা এখন খেয়ে দেখতে অন্যভাবে খেতে পেয়েছে, বিশ্বাস করে। এখন দূর থেকে এসেছি তো, এখন ভাবি কতক্ষণে পাতে পড়বে, তারপরে খাবো। আর টেস্ট কেমন আছে পরে তোমাদেরকে দেখাবো। তো দুপুরের লাঞ্চ সেরে আবারই আমরা ফিরে আসছি মাইথনের একদম ওপর দিয়েই। তো গাড়িতে যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করছি এই পুরো ভিউটা। খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু বসারও দেখতে পাচ্ছ জায়গা রয়েছে, তোমরা এখানে বসে সময় কাটাতে পারো। প্লাস এখানে প্রচুর লোকজন ছবিও তুলছিল, তো বেশ সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস এই জায়গাটাতে। আর এই যে দূরে যে আইল্যান্ডগুলো দেখছো, বেসিক্যালি এই নৌকা বিহার করে তোমাদেরকে এই এক একটা আইল্যান্ডেই ঘুরিয়ে নিয়ে আসে, ওই নৌকাগুলোতে বা স্পিড বোট যেগুলো রয়েছে সেইগুলো করে। আর এবারে আমরা এখন যাব একদম ডিরেক্ট ধানবাদ স্টেশন, বিকজ আমাদের সন্ধেবেলা
ট্রেন রয়েছে, তো সেই জন্য আমরা যাব ধানবাদ স্টেশন। আর যেতে যেতে তোমাদেরকে পুরো এই মাইথনের এই ওপরটা দিয়ে যেতে যেতে পুরো ভিউটা শেয়ার করলাম। তো তোমরাও যদি 1 নাইট 2 ডেজের এরকম প্ল্যানে আসতে চাও, তো এরকমভাবে যদি তোমরা প্রোগ্রামটা সেট করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু আমাদের মতন পুরো জায়গা সব কিছু কভার করতে পারবে। তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম হচ্ছে তখন প্রায় 5টা ছুঁই আমরা পৌঁছে গেলাম হচ্ছে ধানবাদ স্টেশনে। তার কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে 6টা 10-এ। তো আমরা এখন ধানবাদ স্টেশনে পৌঁছে গেছি সব ঘুরে টুরে। বাট আমি জানি না, আমি এখানে এনকোয়ারি করার আগে আমার ফোনেতে মেসেজ আসছিল 2 ঘন্টা আমরা ফিরবো বাই দ্য ওয়ে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ঠিক আছে, যেটা তোমার ইয়ে থেকে আসছে, কোথায় বলো, জব্বলপুর থেকে আসছে। 2 ঘন্টা দেখাচ্ছিল ফোনেতে, লেট হবে। বাট এখানে এসে জিজ্ঞেস করলাম এনকোয়ারিতে, ওরা বলছে আধা ঘন্টা লেট আছে। তো 6:30-তে ট্রেন আসার কথা, 7টা বাজবে মনে হচ্ছে। যাই হোক, পুরো ডিটেলসটা বলছি ট্রেনটার ব্যাপারে। তো 6 বা 7-এ আসবে প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ট্রেনটা ইন করবে, বাট আর করা যাচ্ছে না, তাই আমরা উপরে উঠে এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবো। তাই জন্য লেট হবে, তার জন্য একটুখানি কি আম কিনেছে। ভাগলপুরি আম উঠেছে, আম নিয়েছি। দেখো এত সুন্দর বলল, দারুণ, জানো তো? হ্যাঁ, 6 নম্বরে 7 এই দেখো আরো এনেছে, এতগুলো আম এনেছে, দারুণ। 11447 এই ট্রেনটাই আমরা আজকে যাবো হাওড়া থেকে। তো এখন শক্তিপুঞ্জ এক্সপ্রেস, হ্যাঁ শক্তিপুঞ্জ। তো এখন পর্যন্ত কি বলতো, এখন পর্যন্ত আসেনি মানে 8 ঘন্টা লেট দেখাচ্ছে। স্টেশন থেকে ইনকোয়ারি থেকে বলে দিল 8 ঘন্টা লেট। বাট এই ট্রেনটা আসার কথা হচ্ছে স্টেশনে 6:30-তে, আর আমাদের হাওড়া পৌঁছানোর কথা হচ্ছে 10:45-এ। হ্যাঁ, সেই জন্য বুঝতে পারছি না। যাই হোক, এখনও আমরা হাঁটাহাঁটি করছি, বসার জায়গাটা খুব কম আছে, কারণ এখানে বসেছি, দেখো এখানে ওপেন রয়েছে, বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে, জল রয়েছে, বুঝতে পারছি না। আর আমরা তো ফিরবো 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। বাট তোমরা আরও কি ট্রেনে ফিরতে পারো বিকালের দিকে আর কি, সেইগুলোর আমি তোমাদেরকে একটা স্ক্রিনে শো করে দিলাম কোন কোন ট্রেনে তোমরা ফিরতে পারবে। তার কারণ বিকালের দিকে ট্রেনে ফিরলে পরে তোমরা অনেকটা টাইম ওই দিকে পাবে, আর যাতে মানে তোমরা সেকেন্ড দিনটাও ভালো করে ঘুরে একেবারে ট্রেনে উঠে যেতে পারো। আমি সেই জন্যেই 6টা 10-এর এই ট্রেনটা চুজ করেছিলাম, যাতে আমরা অনেকটা টাইম পাই। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন ঢুকলো সন্ধ্যে 7টার সময়, অনেকটাই কিন্তু লেট ছিল। 6:30টায় আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল ধানবাদ স্টেশন থেকে, বাট ট্রেনই আসলো 7টার সময়। আর যাই হোক, কি করা যাবে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, আর ট্রেন ছাড়লো হচ্ছে 7:10-এতে। তো চলো এবারে যাওয়া যাক হাওড়ার উদ্দেশ্যে। দেখো, তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে মানে কতক্ষণ জাস্ট ট্রেনটা লেট চলছে। ইনফ্যাক্ট আমরা ট্রেনে ওঠার পরও মানে ট্রেন এগোচ্ছেই না, লিটারালি প্রত্যেকটা স্টপেজে বলো বা এমনি ফাঁকা জায়গাতে গিয়েও দাঁড়িয়ে রয়েছে। মানে এই যাওয়ার ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো তোমরা যারা এই ট্রেনে ফেরার কথা ভাবছো, কিন্তু একবার ভেবে নিও, এই ট্রেনে ফেরার থেকে আমি তো মনে করি ব্ল্যাক ডায়মন্ডে ফেরা অনেক বেটার। আমরা যেটা ফেস করেছি যাতে কেউ না ফেস করে। তো এখন বাজে 11:38। ফাইনালি এখন আমরা হাওড়া ঢুকছি। প্রায় 59 মিনিটসের মতন লেট করলো ট্রেন। 10:45-এ ট্রেন ঢোকার কথা ছিল, ঠিক আছে, ঢুকছে হচ্ছে 11:38। তার এখনও ঢোকিনি, এখনও যাচ্ছি, হাওড়া ঢুকছি, ঢুকো করছি, লিলুয়াটা ক্রস করলাম। তো আমি জানি না এই ট্রেনটা এরকমই লেট করে কি না, বাট খুব বাজে এক্সপিরিয়েন্স হলো এই ট্রেনটা। যেরকম ডিলে করলো সেরকম ওয়েট করতে হলো, খুব বাজে এক্সপিরিয়েন্স ওভারঅল। যাই হোক, চলো হাওড়া আসুক, নামি, তারপরে দেখাচ্ছি। আমরা ফাইনালি এখন 12টা বাজে, 12টার সময় ট্রেন থেকে নামলাম। যখন তোমাদের লাস্ট দেখালাম তখনও এসে হাওড়ার আগে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ফাইনালি এখন 12টা বাজে, 12টার সময় আমরা এখন ট্রেন থেকে নামছি। ওই যেরকম হাওড়ার ট্রেন ঢোকার আগে থেমে রয়েছে খানিকক্ষণ, তাতে খানিকক্ষণ দেরি হয়ে গেল। আর এই ট্রেনটাই আমরা এসেছি, এই ট্রেনটা মানে একদম ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। মানে এত ঘন্টা লেট, মানে সিরিয়াসলি ভাবা যায় না। ট্রেনটা পরিষ্কার ছিল, বাট ট্রেনটা পরিষ্কার দিয়ে তো কিছু করা হবে না। 10:45-এ ট্রেন ঢোকার কথা, আমি এখন ট্রেন থেকে নামছি 12টার সময়। মানে জাস্ট কিছু বলার নেই, এবারে যাচ্ছি বাড়ি। তো এই জার্নিটা এখানেই এন্ড হলো।
তো ফাইনালি এখন ঘরে ফেরার পালা। তো আমাদের এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা জার্নি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে।